গোপালগঞ্জে বুধবারের সহিংসতার ঘটনায় 4 জন নিহত এবং 45 জন পুলিশ সদস্য সহ সাংবাদিক সহ প্রায় অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে। পুলিশের তৈরি এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এই প্রতিবেদন জানান। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা হলো গোপালগঞ্জে ঘটে যাওয়া এই দৃশ্য। সেদিন গোপালগঞ্জে এমনটি ঘটেছিল। সেনাবাহিনী, বিজেপি, পুলিশ একত্রিত হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং আমলীগকে প্রতিহত করতে হিমশিম খাচ্ছিল। এমন পরিস্থিতিতে এনসিপির নেতৃবৃন্দরা নানাভাবে বেকায়দায় পড়ে, ফলে ট্যাঙ্কের মাধ্যমে করে তাদেরকে উদ্ধার করে সেনাবাহিনী। সেদিনকে দৃশ্যটা দেখলে যে কেউ ঘাবড়ে যাবে। সাধারণ জনগণের জন্য কোনো স্বস্তি নেই বলে অনেকের মন্তব্য। এখন জনসাধারণের প্রশ্ন, কেন এমনটি হলো এই দেশে? দেশের ভিতরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ রয়েছে, সেখানে গোয়েন্দা সংস্থাও তৎপর রয়েছে, অথচ দেশের মধ্যে কেন কিভাবে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আমলীগ তারা এভাবে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলা চালালো? এ বিষয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন করছেন। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্যদের উপর অনেকে সরাসরি আঙুল তুলেছেন। অভিজ্ঞজনেরা বলছেন, মাসব্যাপী এনসিপির কর্মসূচি চলছে, প্রতিটি জায়গায় এনসিপি তারা আন্দোলন করছে। দেশে কিন্তু এখনো পর্যন্ত আমলীগ বা তার সমর্থিত দলবল এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। তাহলে কেন এই সব সমাবেশের কেন নিরাপত্তা দিচ্ছে না সরকার? এ নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন। আওয়ামী লীগের এখন ওই ফেসবুকের মধ্যে বড় বড় কথা বলার কলিজা আছে, তাদের কলিজা নাই মাঠে এসে কথা বলবে। তারা বিদেশে বসে এক একটা স্ট্যাটাস দেয়, এক একটা অর্ডার করে, আর এইখানে যারা কিশোর গ্যাং, যাদের কর্মসংস্থান নাই, যারা বেকার, যারা নেশাগ্রস্ত, হ্যাঁ, তারা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে এসে এই ধরনের ঘটনা ঘটায়। এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম কোন নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই। এখানে যদি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় তারা যদি আমাদেরকে উপর একটা আমাদের হামলা হইতো, এই কারবার আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে, তার দেখতে পাচ্ছেন পুলিশরা এর কোনো প্রতিহত করে নাই। আমাদের উপরে ভম নিক্ষেপ করেছে, আমাদের উপরে ভম নিক্ষেপ করেছে, ওখান থেকে পুলিশ কোনো প্রতিহত করে নাই। এনসিপির পথসভায় নেতৃবৃন্দরা মুজিববাদীর বিরুদ্ধে নানাবিধ স্লোগান এবং নানাবিধ বক্তব্য দেন। এ কারণে এই ঘটনা ঘটেছে বলে অনেকেই মনে করছেন। মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের রাস্তায় ভেঙে দাও, করিয়ে দাও। ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, আমরা আপনাদের মতো হিংস্র নই, কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। তবে পর্যালোচনা করে দেখা যায়, সেখানে যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য দায়ী সিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আমলীগ। তারা আগের থেকে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে ছিল। এর আগে তারা পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছিল এবং নির্বাহী কর্মকর্তার গাড়িতে ভাঙচুর চালায় তারা। এরপরে এনসিপির জনসভা স্থলে হামলা চালায়। পুলিশের প্রহরায় যদিও এনসিপির এই জনসভা অনুষ্ঠিত হয়, তারপরেও তারা কিন্তু ওতপোতে ছিল। এনসিপির নেতৃবৃন্দরা জনসভা শেষ করে যখন বাইরে বেরোয়, তখন কিন্তু তাদের উপর আতর্কিতভাবে হামলা চালায়। আর এই হামলার ঘটনায় কমপক্ষে 4 জন নিহত হয়েছে, এছাড়াও কয়েকজন লোক আহত হয়। এ পর্যন্ত প্রায় 14 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকালকের ঘটনা বিশ্লেষণ করলে আরও অনেক তথ্য বেরিয়ে আসছে। সেনাবাহিনীর কঠোর পাহারায় পুলিশ, বিজিবি
ও অন্যান্য বাহিনীর সহযোগিতায় এনসিপি নেতৃবৃন্দদের ট্যাঙ্কারে করে নিয়ে যাওয়া হচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে গোপালগঞ্জে কি ঘটেছিল বা কি ধরনের আক্রমণ করেছিল গোপালগঞ্জের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আমলীগ ও যুবলীগরা। এখানে কিন্তু পুলিশ হিমশিম খাচ্ছে, এখানে কিন্তু সেনাবাহিনী, বিজিবি সব বাহিনীর লোক রয়েছে, তারপরও তাদেরকে কঠোর প্রতিরোধ করে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এই ঘটনায় পুলিশ কিন্তু বিচারক্ষণের পরিচয় দিয়েছে। টিয়ার সেল এবং ইট কুড়িয়ে কিন্তু তারা মারে। লক্ষ্য করে দেখলে বুঝবেন যে সেখানে কি ঘটেছিল। টিয়ার সেল এবং রবার বুলেটের মাধ্যমে তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করে ওই দুর্বৃত্তদের। একদিকে এনসিপির নেতৃবৃন্দদের সেনাবাহিনী যখন নিয়ে আসে, তখন এর আগেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আমলীগকে প্রতিহত করতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিকে দেখা যায়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুটতে শব্দ শোনা যায় এবং শব্দে এলাকা কম্পিত হতে থাকে। বিভিন্ন টিভি চ্যানেল সরাসরি এখানে কিন্তু লাইভ করতে দেখা গেছে। এনসিপির নেতৃবৃন্দদের যখন সেনাবাহিনী নিয়ে আসে, সে সময় কিন্তু কঠোর প্রতিরোধ করতে দেখা যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আমলীগকে। আপনারা দেখছেন যে এনসিপির গাড়ির বহর ট্যাঙ্কের ভিতরে করে সেনাবাহিনী, বিজিবি নিয়ে কিন্তু সামনে যাচ্ছে, সাথে পুলিশও রয়েছে। আপনারা দেখছেন এদিকে পুলিশ কিন্তু তাদেরকে প্রতিহত করার, দমিয়ে রাখার চেষ্টা করছে। তারপরও দেখেন আপনি কিভাবে সেল ছুটছে এবং পুলিশও কিন্তু নিজেরাও কিন্তু ইট তুলে ইট ছুটছে। সেখানে আমি লক্ষ্য করে দেখেছি, আপনারা দেখলেও বুঝতে পারছেন যে পুলিশ কিন্তু এখানে যথাযথ ভূমিকা রাখছে। এখানে বিজিবির সদস্যরাও কিন্তু ভূমিকা রাখছে। পুলিশ কিন্তু দেখছে যে এখানে আপনি দেখছেন যে পুলিশের সাথে সাথে বিজিবিরাও কিন্তু ইট পাথর ছুটছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আসলে গোপালগঞ্জের ঘটনা দেখলে মনে হবে এটা একটি যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র। দেশের মধ্যে জন্য কি হয়েছে, দেশে একটা বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা, প্রস্তুতি মহড়া চলছে। ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য নেতৃবৃন্দরা তারা কিন্তু ঠিক এইভাবেই প্রতিরোধ করার চেষ্টা করছে। পুলিশ কিন্তু যথেষ্ট ভূমিকা রেখে তারা কিন্তু সব সময় তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। সরাসরি চোখে আপনারা দেখছেন যে এটা কিন্তু পুলিশ প্রতিরোধ করার চেষ্টা করছে। এদিকে কিন্তু এনসিপির নেতৃবৃন্দদের নিয়ে সেনাবাহিনী কিন্তু সামনে রয়েছে, পিছনে কিন্তু লক্ষ্য করছেন যে তারা কিন্তু প্রতিরোধ করছে, আসলে সামনে এগিয়ে আছে, খানিক তারা এগিয়ে আসছে, আবার তাদেরকে আবার প্রতিহত করছে। এছাড়াও পাশ দিয়েও কিন্তু তাদের উপর ককটেল নিক্ষেপ করছে, যেখানে সেনাবাহিনী কিন্তু এই আস্তে আস্তে একটি অপারেশনের মাধ্যমে কিন্তু যাচ্ছে। আপনারা দেখছেন যে একটি ছেলে মোটরসাইকেল রেখে পালিয়ে গেল। সেখানে আপনার বলবো এখানে যে এখানে কিন্তু একটা বড় ধরনের বিষয় ছিল যে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এখানে এনসিপির নেতৃবৃন্দদের তাদেরকে কিন্তু ঠিকই যথাযথভাবে তাদের সেখানে নিয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে আগ্নেয়াস্ত্র ব্যবহারও এখানে হয়েছে ঠিকই, যার কারণে 4 জন কিন্তু নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। প্রতিরোধ করেই কিন্তু এখান থেকে এনসিপির নেতৃবৃন্দদের রক্ষা করা হয়েছে। আপনারা দেখছেন যে এনসিপির নেতৃবৃন্দদের রক্ষা করতে যে পুলিশ এবং সব বাহিনী কিন্তু এখানে নিয়োগ করা হয়েছিল, যার কারণে কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পেরেছেন যে কত কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গতকাল গিয়েছে। এখানে বারবার একটা কথা বলতে হয় যে গতকালকের ঘটনার যদি আগের থেকে এটা যদি পূর্ব প্রস্তুতি থাকতো তাহলে হয়তো এমনটি ঘটতো না। যেহেতু আপনারা জানেন যে এখানে একটি দলের তাদের নিজেদের স্থান, তাই সেখানে নিরাপত্তার অত্যন্ত প্রয়োজন ছিল। দর্শক, এটা ছিল আজকে আমার কাছে এই পর্যন্ত। আওরঙ্গজেব কামাল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।